একসাথে পড়াশোনা করলেও দুজনেরই দুই রকম স্বপ্ন বুনতে থাকে। আরহাম খান বীর সবসময় মাফিয়া হতে চেয়েছেন, কারণ তার বাবাও একজন মাফিয়া। তাই তিনি তার নানার রাজনীতি ছাড়াও যে ব্যবসা ছিল ওটার সাথে মাফিয়া জগতে পা রাখেন। খোঁজ নিয়ে জানা গেছে শাহমীর রাজ সর্দার বিদেশ যাওয়ার ঠিক 4 বছর পর বাংলাদেশ ব্যাক করেন। উনি একা ছিলেন না, ওনার সাথে ছিল ওনার মামাতো ভাই, মানে আরহাম খান বীর। অ্যান্ড তারা ঢাকাতে ছিলেন না, ছিলেন চট্টগ্রামে। এরপর তাদের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। বলা চলে শাহমীর রাজ সর্দার এর কিছুদিন পরেই চলে যান লন্ডনে, থেকে যান আরহাম খান বীর। আমি এগুলো ওনাদের আইডেন্টিটি নিয়ে এয়ারপোর্টে খোঁজ নিয়েছি, প্লাস হ্যাকিং সিস্টেমে পুরনো কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। যেহেতু আপনার থেকে কিছু তথ্য নিয়েছিলাম, তাই এগুলো জোগাড় করতে তেমন ব্যাগ পেতে হয়নি। আরহাম খান বীর কেন বাংলাদেশ থেকে গেলেন এটা তো আপনি নিজেও জানেন, যেহেতু সে বর্তমানে আপনার ভাই। শাহমীর রাজ সর্দার কেন চলে গেলেন এটা এখনো জানা যায়নি। খোঁজ নিয়ে তাহলে জানাও। অবশ্যই ম্যাম, তবে আমার মনে হয় এই খোঁজ আপনি বেশি ভালো করতে পারবেন। মানে? শাহমীর রাজের পাসপোর্ট ভিসা তো ওনার ঘরেই আছে, এগুলো একটু চেক করবেন। আমি তো অনলাইনে প্ল্যাটফর্ম থেকে জেনেছি। আর আজকে সকালে তাজের ওখানে গিয়েছিলাম, মাহমুদ সর্দার ওখানে ছিল বেশ কিছু সময় ধরে। বাবা তো তাই ছেলেকে দেখছিল অপলক দৃষ্টিতে। তাজকে দেখে তোমার কি মনে হলো? সে তার সেন্সে থাকে না। শাহমীর রাজ সর্দার ও মাহমুদ সর্দার প্রতিদিন তাকে দেখতে যায়। খোঁজ নিয়ে জানতে পারলাম, তাজ যখন চিনতে পারে বাবা আর ভাই এসেছে, তখন গল্প করে, যখন চিনতে পারে না তখন এড়িয়ে চলে। ও তাজ সর্দারের আবার ব্রেনে আঘাত লাগে জন্মের সময়। সরি, রিপিট। ও তাজ সর্দারের আবার ব্রেনে আঘাত লাগে জন্মের সময়। একটুতেই মাথা ব্যথা করে, সে কিছুই মনে রাখতে পারে না। মায়া এবার তাকে বলে, আমি বাসায় গিয়ে খোঁজ নিচ্ছি, তুমি এটা জানাও তাজকে কখনো ছুটিতে রাখা হয়েছিল কিনা, আর সেই ছুটির ডেট কবে, কতটুকু সময়ের জন্য ছিল। ওকে ম্যাম। বলেই লোকটি চলে গেল। মায়া আর অপেক্ষা করতে পারল না, হাত ঘড়ি দেখে নিল। সেই সকাল থেকে কাজ করেছে, লাঞ্চ করে আবারও কাজে বসেছিল। এখন তার আর কাজে মন নেই। দ্রুত চেয়ার থেকে উঠে চলে গেল বাসায়। বাকি কাজের দায়িত্ব তারেককে দিয়ে গেল। হিয়া মন খারাপ করে বসে আছে ক্যান্টিনে। ওর সামনে এসে বসলো একটি মেয়ে, হিয়ার ফ্রেন্ড মানহা। হিয়াকে দেখে বলে, মন খারাপ কেন তোর? হিয়া মানহার দিকে তাকিয়ে বলে, এমনি। কি হয়েছে বল। কিছু হয়নি দোস্ত, ভালো লাগছে না কিছু। তোর সেই ভাই দেখলাম কলেজে এসেছে, কোনো এক মেয়ের সাথে কথা বলছে, মনে হলো প্রেমে পড়েছে দুজনে। প্রেম করছে নাকি রে? ব্রুকুচকে হিয়া বলে, আমার কোন ভাইয়ের কথা বলছিস তুই? ওই যে রুদ্রদীপ, রুদ্র। হিয়ার বুকের মাঝে ধক করে ওঠে। মানহার দিকে তাকিয়ে বলে, কোথায় দেখেছিস তুই তাকে? কলেজের পিছনেই মেবি রেস্টুরেন্টে যাচ্ছে ওরা। ও, বলেই হিয়া উঠে বলে, আজ আসি রে। বিদায় জানিয়ে চলে যায়। বাইরে এসে ভাবলো একবার রেস্টুরেন্টে গিয়ে দেখা যাক সত্যিই কি রুদ্র ওখানে আছে। রেস্টুরেন্টে এসে হিয়া এদিক ওদিক তাকালো। কিছু দূর তাকাতেই দেখতে পেল একটি টেবিলে বসে আছে রুদ্র ও একটি মেয়ে। মেয়েটি হাসি হাসি মুখে কথা বলছে রুদ্রর সাথে। রুদ্র কি সুন্দর তাকে সায় দিচ্ছে। এক সময়ে মেয়েটি রুদ্রকে চামচ দিয়ে খাবার খাইয়ে দিতে নেয়। রুদ্র কি সুন্দর সেই খাবার খেয়ে নিল। দেখেই হিয়ার মাথা গরম হয়ে গেল। হিয়া দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র খাবারটা মুখে নিয়ে পাশে তাকাতেই দেখতে পেল হিয়াকে। হিয়াকে দেখা মাত্রই রুদ্রের মুখের খাবার সব বেরিয়ে আসলো। হিয়া অশ্রুসিক্ত নয়নে চলে গেল সেখান থেকে। সামনে থাকা মেয়েটি রুদ্রকে বলে, আর ইউ ওকে বেবি? রুদ্র মন চাইলেও পারছে না হিয়াকে আটকাতে। এটা রুদ্র জানে এক্ষুনি হিয়া কান্না করে দিবে। বরাবরের মতো এবারও তাকে শুনতে হবে। নষ্ট পুরুষ। কিন্তু এখান থেকে উঠলে সে পারবে না আসামিকে ধরতে। সামনে থাকা মেয়েটি একটি ক্রাইমের সাথে যুক্ত, যাকে প্রেমের ফাঁদে ফেলে ওই গ্রুপের মেইন লিডারকে ধরার জন্যই কলেজে আসা তার। হিয়াকে দেখাবে না বলেই কলেজের পিছন থেকে মেয়েটিকে নিয়ে রেস্টুরেন্টে আসলো। তাও কাজ হলো না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রুদ্রর হয়েছে সেই জ্বালা। মনে মনে রুদ্র বলে, এই জ্বালায় কবে না আমি জবটা ছেড়ে দেই। পাশে এসে মায়া নিজের ঘরে চলে গেল। রাজের বিভিন্ন ডকুমেন্ট যেখানে আছে ওই জায়গায় চাবি
রাজের বিভিন্ন ডকুমেন্ট যেখানে আছে ওই জায়গার চাবি মায়ার কাছেও আছে। মায়া কাগজপত্র দেখতে থাকে। দেখতে পেল পুরনো সেই ভিসা, যেখানে রাজ কবে দেশে এসেছিল এটা উল্লেখ করা আছে। মায়া ওগুলো দেখে বলে, এই দিনেই তো আমাকে আর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাহলে মন্ত্রীমশাই এতদিন ছিলেন না, তার মানে আমার ধারণা ঠিক। ওই দিন আমার মন্ত্রীমশাই আমাদের কাছে ছিল না, ও আমাকে বের করে দেয়নি, ওটা ছিল তাজ। মায়ার কাছে আবারও কল আসে। মায়া রিসিভ করতেই ও পাশ থেকে বলে, ম্যাম আপনাকে একটি তালিকার ছবি পাঠিয়েছি, এটা দেখুন। মায়া ছবিটি দেখলো। তাজ যেখানে থাকে ওখানকার পুরনো তথ্য। তাজকে 1 সপ্তাহে ছুটিতে বাসায় আনা হয়। গার্জিয়ান সইতে আছে মালিনীর নাম। কাগজটি দেখে মায়া বলে, তুমি শিওর ওটা ওই সময়ের তালিকা? এত তাড়াতাড়ি পেলে কিভাবে? এগুলো এখানে ডকুমেন্ট আকারে থাকে ম্যাম, এক্সট্রা মানি প্যাকেটে গুজিয়ে দিয়েছি, তাই আপনার বলা সাল অনুসারে আমাকে খোঁজ দিল। একটা কাজ করো, ওখানে বলো মোহন সর্দার নামে একজন এই খোঁজ নিতে পাঠিয়েছে। আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। ওকে ম্যাম। মায়া কল কেটে এবার মৃদু হেসে বলে, সোনালি আর মালিনী এবার শেষ হয়ে যাবে। এরপর আবারও হাতে থাকা কাগজগুলো দেখে আনন্দে হাসতে থাকে। এই কাগজের সাথে কিছু ছবিও ছিল, মায়া আর রাজের ছোটবেলার ছবি। মায়া ওগুলো দেখে আনন্দে হেসে দেয়। মায়া ওগুলো দেখে আনন্দে কেঁদে দেয়। চোখ থেকে তার পানি ঝরছে, মুখে হাসি ঝুলিয়েই আছে। ছবিতে থাকা রাজের মুখে হাত বুলিয়ে বলে, আমার পুতুল বর আমার মন্ত্রী মশাই, আমাকে সে কখনো আঘাত করেনি, বরং আমি তাকে আঘাত করেছি। আমার মন্ত্রী মশাইকে আমি নিজেই আঘাত করেছি, বারবার কষ্ট দিয়েছি, আমি এতটা নিষ্ঠুর হয়েছি। একটু কান্না করে মায়া আবার ভাবে, ভাই আর মন্ত্রীমশাই তো একই দিনে দেশে আসে। ওই দিন মায়ের অ্যাক্সিডেন্ট হয়, আমি অজ্ঞান হয়ে যাই। আমার সেন্স ফিরে কিছুদিন পর ভাই আমাকে অ্যাসাইলামে পাঠায়। এরপর আমাকে আর বোনকে একসাথে তার বাসায় আশ্রয় দেয়। যেহেতু ওরা একই দিনে দেশে আসে, তাহলে এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে ভাই আর মন্ত্রীমশাই দুজনেই তো জানে। মন্ত্রীমশাই আমার সাথে দেখা দিল না কেন? ভাইকে শুধু আমার কাছে রেখে গেল কেন? মায়ের মৃত্যুর পর কি তাহলে মন্ত্রীমশাই আমাকে ফেস করতে চায়নি, নাকি অন্য কোনো কারণ আছে? আমাকে খোঁজ নিতে হবে সব কিছুর। ভাই আর মন্ত্রীমশাই কি করতে চাইছে আমাকে জানতে হবে। এর আগে আমি আর মন্ত্রীমশাইকে আমার কাছে চাই। আজকে আমি আর আমার মন্ত্রীমশাই একসাথে সময় কাটাবো। ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটবে আজ আমাদের। মায়া উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে কল দিল রাজকে। প্রথম কল আসায় কেটে দিল পিয়াস, কারণ ফোন তার কাছেই আছে। ভাইব্রেট হচ্ছে শুধু, না দেখেই কেটে দেয়। পরবর্তীতে আবারও রিং হয়। পিয়াস এবার ফোনের দিকে তাকালো। মায়ার কল দেখে রাজের দিকে তাকালো। রাজ সামনে কিছু কাগজ নিয়ে বাকিদের সাথে কথা বলছে। কৃষি মন্ত্রী হওয়ার কারণে রাজকে চাষিদের বিষয়ে বেশি কথা বলতে হয়। পিয়াস এখন কি করবে বুঝতে পারছে না। গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে আছে রাজ। ফসলের বিষয়ে সে মতামত না দিলে এরা এগোতে পারছে না। এদিকে মায়া তাকে কল করেছে। রাজকে বলবে কি বলবে না ভেবে মনে মনে বলে, এই বেটা যে বউ পাগলা বলা যায় না। খুব বউয়ের কল না ধরার অপরাধে আমাকে শুলে চড়াতে পারে। তাই পিয়াস রাজের কানের কাছে মুখ রেখে বলে, ম্যাম কল করেছেন বস। রাজ হাতে কলম নিয়ে এতক্ষণ কথা বলছিল। পিয়াসের মুখে এহেন কথা শুনে বুঝলই না, তাই মাথা ঘুরিয়ে বলে, কোন ম্যাম? এই সময় মায়া তাকে কল দিবে এটা ভাবা সম্ভব না, তাই এই প্রশ্ন করা তার। পিয়াস ফোনটা দেখিয়ে বলে, আপনার বউ। রাজের হার্টবিট যেন দ্রুতগতিতে চলাচল করছে। পিয়াসের থেকে ফোন নিয়ে কানে নেয়। ও পাশ থেকে মায়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে, মন্ত্রীমশাই। রাজ যেন দুনিয়া হারালো। মায়া কান্না করছে। চেয়ারে বসা অবস্থায় আরো শক্ত করে চেয়ার ধরে রেখেই বলে, কি হয়েছে মায়াবতী? মায়া এবার দেয়ালে হেলান দিয়ে চোখটা মুছতে মুছতে বলে, আজকে আমার বাসায় আসতে পারবে? ওখানে থাকবো আজকে আমরা। রাজ বুরকুটি করে বলে, কেন? মায়া এবার কাপা কাপা ঠোঁটে বলেই দিল, আই মিস ইউ মন্ত্রীমশাই, আই মিস ইউ সো মাচ। রাজ চোখ বন্ধ করে নেয়, ঠোঁটে প্রাণবন্ত হাসি ফুটিয়ে বলে, আবারও বলো মায়াবতী। আই মিস ইউ সো মাচ, আপনাকে খুব 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 মিস করছি। আমি আসছি মায়াবতী। বলেই রাজ কল কেটে দেয়।
মিটিংয়ের সকলের সামনে থেকে চেয়ার পিছিয়ে উঠে দাঁড়ায়। পিয়াস কিছু বলার আগেই রাজ বলে। ফুলের দোকানে চলো পিউ বেবি। অন্য একজন লোক পাশ থেকে বলে। আজকের মিটিং অনেক গুরুত্বপূর্ণ মিস্টার শামির রাজ সর্দার। রাজ টেবিলে 2 হাত ভর দিয়ে লোকটার দিকে চেয়ে বলে। মিটিং যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন আমার মায়াবতীর ইচ্ছা পূরণ করাটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। আফটার অল শি মিস মি আফটার ফিউ ইয়ার্স লেটার। সরি এভরিওয়ান, আই হ্যাভ টু স্পয়েল দিস মিটিং। রাজ চলে গেল। পিছনে চলে গেল পিয়াস। চেয়ারে বসে থাকা অন্য একজন রাজনৈতিক লোক আলতো হেসে বলেন। আমাদের SR স্যার তার বউকে খুব ভালোবাসে। বেব অফ হিম, হি ক্যান ম্যানেজ অল সাইড। ফুলের দোকানে এসে মায়ার প্রিয় নীল রঙের ফুলের পাশ দিয়ে সাদা গোলাপ দিয়ে সাজিয়ে একটা তোড়া বানালো রাজ। আলাদাভাবে একটা লাল গোলাপ নিল। এগুলো নিয়ে হাস্যোজ্জ্বল মুখে গাড়ির দিকে এগোতে নিলেই দূর থেকে একটি গুলি এসে রাজের বাম হাতের পাশ দিয়ে চলে যায়। বাম হাতের কোণা দিয়ে রক্ত ঝরছে। পিয়াস এতক্ষণ গাড়িতেই ছিল। এমন দৃশ্য দেখে গাড়ি থেকে বেরিয়ে এসে রাজের হাত ধরে। রাজ একটু ঝুঁকে বসে সামনে তাকালো। একজন লোককে দেখলো দৌড়ে যেতে। রাজের বডিগার্ড ওই লোকটাকে তাড়া করছে। পিয়াস রাজকে নিয়ে গাড়িতে বসালো। ড্রাইভারকে বলে। হাসপাতালে চলো। রাজ বাধা দিয়ে বলে। না, মায়াবতীর বাড়িতে চলো। বস, আপনার হাত থেকে রক্ত ঝরছে, এটা তো বন্ধ করতে হবে। আমার শখের নারীর মন থেকে দূরে থেকে যে আমি হৃদয় হরণে ভুগছি, ওটা আগে বন্ধ করতে চাই। আমি এই ক্ষত পরে সারাবো। আগে আমার বউয়ের মায়াবী মুখটা দেখে সুখের রাজ্যে পাড়ি দিব। আপনি একজন মন্ত্রী বস, একটু বুদ্ধি খাটান। মন্ত্রী বলে কি বউকে নিয়ে ভাবার সময় রাখতে পারি না? পিয়াস আর কি বলবে, চুপ করে আছে শুধু। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। মায়া অপেক্ষা করছে তার জন্য। আজকে রাতে দুজনের মনের মিলন হতে চলেছে যে। নিজের বাসায় আজ অনেকদিন পর এসেছে মায়া। ঘরের চারপাশ দেখছে পরখ করে। এর মাঝে একজন মহিলা এসে বলে। ম্যাম, আপনার কথা মতো ফুলগুলোর পাপড়ি ছাড়ানো হয়েছে। আর এই যে ব্লু শাড়ি, আর এটা। বলার আগেই মায়া ওর হাত উঁচু করে থামিয়ে দেয়। মায়া জানে ওটাই কি আছে, তাই মুচকি হেসে বলে। ওগুলো কাউচে রেখে দাও। আর হ্যাঁ, টেবিলের ওপরে বড় থেকে ছোট পরপর 3টি ক্যালেন্ডার স্ট্যান্ড রাখো। ওগুলোতে আগুন জ্বালিয়ে তুমি চলে যাও। মায়ার কথা মতো মহিলাটি তাই করলো। যাওয়ার সময় মহিলাটি পা থামিয়ে মায়ার দিকে একবার চাইলো। মায়া ব্রু কুচকে বলে। কিছু বলবে? বলছিলাম, একটা বেলি ফুলের গাজরা মাথায় লাগালে ভালো হতো না? না মানে আজকাল অবশ্যই সে প্রেম নেই, তবে মেয়েদের সাজের সাথে যদি বেলি ফুলের সুবাস ছড়িয়ে পড়ে তাহলে নাকি স্বামীর ভালোবাসালো গভীর হয়, তাই বললাম। আমি যদি বেলি ফুলের গাজরা মাথায় দেই তাহলে স্বামীর ভালোবাসা গভীরভাবে পাবো? মহিলাটি কোনো কথা না বলে মায়ার দিকে তাকিয়ে আছে। একেবারে ভালোবাসা পাবে এটা শিওর হয়ে বলা কি আদৌ যায়? এটা তো নারীর ভাগ্যের ব্যাপার। মায়া মৃদু হেসে বলে। গাজরা পাবে কোথায় এত রাতে? আমি তো দুটো বড় বড় বেলি গাছ লাগিয়েছি, ছাদেই আছে। রাতে ফুটেছিল কতগুলো, সকালে পানি দিতে গিয়ে নিয়েছিলাম। যদিও জানতাম না কাজে লাগবে, তাও এনেছি। নিজের জন্যই, শখের বশে আনা আর কি। তাহলে নিয়ে আসো। মহিলাটি বেলি ফুল দিয়ে গাছটা বানালো নিজের হাতে। সুইয়ের মাঝে সুতো দিয়ে ফুলগুলো ঢুকিয়ে দিল। মায়া তাকিয়ে তাকিয়ে দেখছে। মহিলাটি এবার মায়ার দিকে তাকিয়ে বলে। শাড়িটা পরে আসো, আমি সাজিয়ে দিব তোমাকে। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। মায়া চলে গেল বাথরুমে। মায়ার কাছে থাকা মহিলাটি ভাবছে তার বৈবাহিক জীবনের কথা। তার খুব পছন্দের ফুল এই বেলি। বিয়ের পর স্বামী প্রায় ছুটির দিনগুলো এই গাছটা নিয়ে সাজতে বলতো। কত ঘুরে বেড়াতো তারা। অল্প আয়ের সংসার যেন হাঁটি হাঁটি পায়ে খুব সুন্দর যেত। এক ছেলে ও এক মেয়ে হলো। তারা বড় হওয়ার আগেই স্বামী চলে গেল আল্লাহর কাছে। একা হয়ে গেল মহিলাটি। ছেলের যে কিছুই নেই তাও না। একজন সার্ভেন্ট হয়েও ছেলেকে সরকারি স্কুল কলেজে পড়িয়ে মধ্যবিত্ত পর্যায়ে রেখেছে। নিজের যোগ্যতায় ছেলে তার চাকরি করছে। বউ বাচ্চা নিয়ে কত সুখে আছে। এদিকে যে ছেলেটার জন্য বিয়ে করেনি সেই ছেলে বউ পেয়ে তাকে ভুলে গেল। মেয়েটার বিয়ে হয়েছে, সাথে নাতি হয়েছে কয়েক মাস হলো। মেয়েটা টুকটাক দেখলেও তা আড়ালেই রাখে। স্বামীর ভয়ে সবকিছু দিতে পারে না। তবুও যেন মহিলাটির খাওয়া দাওয়ার বা থাকার অভাব নেই। মায়ার কাছে তো সে বেশ আলিশান জীবন কাটিয়ে দিচ্ছে। এত কিছু পেলেও
নিজের স্বামী আর সন্তানের সাথে থাকার সুখ যেন তাকে খুব টানে। পুরনো স্মৃতি ভাবতেই চোখ দুটো জ্বলে উঠল তার। ভিজে আসলো চোখ। মায়া ওয়াশরুমের দরজা খুলল। শব্দে হুঁশ ফিরতেই মায়ের দিকে তাকালো। মায়াকে দেখে চোখের পানি মুছে হালকা হাসলো। স্লিপলেস ব্লাউজ আর নেটের শাড়ি, গাঢ় নীল হওয়ার কারণে ধবধবে ফর্সা মায়ার গায়ে যেন বেশ আকর্ষণীয় লাগছে। মায়ার চুলগুলো ছোট হওয়ায় দুই পাশে চুল নিলে মায়াকে আরো বেশি সুন্দর লাগে। মায়ার চুলগুলো ছোট হওয়ায় দুই পাশে চুল নিলে মায়াকে আরো বেশি সুন্দর লাগে। অতিরিক্ত ছোট না, ওই কাঁধের একটু নিচে পিঠ বরাবর ইউ করে কাটা। মহিলাটি এবার দাঁড়িয়ে মায়াকে বলে, আসো, আমি তোমাকে আজ সুন্দর করে সাজিয়ে দেই। মায়া তার সামনে গেল। মায়াকে বসিয়ে দিয়ে মায়ের চোখে চিকন করে কাজল দিয়ে দিল। ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক দিয়ে দিল। মায়ার চুলগুলো নিচ দিয়ে একটু কোকড়া করে দেয়। মায়ার মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে আজ গহনা পরতে হবে না, এমনিতেও তোমার এই সাজে মায়াবী লাগছে। মায়া সম্মতি জানালো। খোপা না করে গাজরাটা চুলে দুই প্রান্তে ক্লিপ দিয়ে লাগিয়ে দিল। এবার মায়াকে দেখে নিয়ে বলে, বিছানাটা নিজের মতো করে সাজাও, খাবারগুলো ঢেকে রাখা আছে, গরম আছে আর হটপটে রেখেছি, তাই চিন্তার কিছু নেই। এবার আমি আসি। মহিলাটি চলে গেলেই মায়া আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে নিয়ে মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলল। অতঃপর ঘুরে ঘুরে নিজেকে দেখছে। পাশে থাকা ডালা নিয়ে গোলাপের পাপড়িগুলো বিছানায় ছিটিয়ে দিল। পাশে টেবিলে থাকা মোমবাতিগুলো নিজের হাতে নিয়ে দেখছিল। এর মাঝে মায়ার কানে ভেসে আসে, মায়াবতী। রাজের মুখে উচ্চস্বরে নিজের নাম শুনে হাত থেকে মোমবাতিটা টেবিলের উপর রেখে দরজার কাছে এলো মায়া। সিঁড়ির রেলিং ধরে দেখলো রাজ নিচে দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবির সাথে গায়ে কালো চাদর জড়ানো। রাজ যে তাকে গুলিবিদ্ধ হাতটা দেখাতে চাইছে না। মায়া রাজকে দেখে চোখের পানি মুছে দৌড় দেয়। শাড়ির কুচি বাম হাতে ধরে সিঁড়ির কাছে এগোতে নেয়। মায়ার দৌড়ের গতি জানান দিচ্ছে আজ মায়া তার স্বামীকে মন ভরে আলিঙ্গন করতে প্রস্তুত। রাজ আলতো এসে আশেপাশে তাকিয়ে সকল বডিগার্ডের উদ্দেশ্যে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এখন প্রেম করবে। আশেপাশে সবাই চোখ বন্ধ করে নিল। মায়া সিঁড়ির শেষ 4-5 প্রান্তের কাছে এসে একটু দাঁড়িয়ে রাজকে অপলক নয়নে দেখতে থাকে। রাজ তার টান হাত এগিয়ে দিয়ে বলে, আমার পক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। মায়া এবার দৌড়ে এসে ঝাপটে জড়িয়ে ধরে রাজকে। দুই হাত দিয়ে রাজকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রাজের বাম হাতে বেশ ব্যথা পায়। ব্যথায় চোখ খিচে নেয় রাজ। তবুও বারণ করলো না মায়াকে, যেন এই ব্যথা তার কাছে কিছুই না। মায়া রাজের মুখটায় আজ নিজের মতো করে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। এতটা রাজ আশা করেনি। সবকিছু যেন তার কাছে স্বপ্নের মতো লাগছে। রাজ না পেরে বলেই দেয়, আমি কি স্বপ্ন দেখছি মায়াবতী? কেন আপনি স্বপ্ন দেখবেন কেন? আমার মায়াবতী তো আমাকে এত ভালো কখনো বাসেনি, তাই মনে হলো স্বপ্ন দেখছি। এগুলো স্বপ্ন না মন্ত্রী মশাই, এগুলো বাস্তব। তার মানে আমার আজ নিজের বউ দ্বারা ইজ্জত হরণ হচ্ছে, তাই তো? মায়া হাত দিয়ে আলতো চাপড় মারলো রাজের বুকের উপর। রাজ মায়াকে আপাত মস্তক দেখে নিল। মায়ার পেটের কাছে চোখ রাখতেই যেন চোখটা আটকে গেল। সাদা মাংস পেশি স্পষ্ট প্রকাশ পেয়েছে। রাজ পাশে থাকা গার্ডদেরও পিয়াসকে উদ্দেশ্য করে বলে, পিউ বেবি, তোমরা এখন চোখটা বন্ধ রেখে এখান থেকে বিদায় নাও। পিয়াস চোখ বন্ধ অবস্থায় কপাল কুঁচকে বলে, এটা কেমন কথা? এতগুলো জায়গা দিয়ে চোখ বন্ধ করে হাঁটা কি সম্ভব? সব কিছুই সম্ভব। তুমি চাইলেই আমার বউকে না দেখে সোজা অন্য দিক দিয়ে চলে যেতে পারো। যদি আমার বউকে দেখার চেষ্টা করো তাহলে তোমার ওই দুটি চোখ খুঁচে আমি আমার বউকে দেখার অপরাধে তোমার বউয়ের হাতে দিয়ে আসবো। একটা কাজ করলেই তো হয় বস, আপনি বউকে নিয়ে ঘরে চলে যান আপনার, এরপর আমরা চোখ খুলে বাইরে চলে যাই। আইডিয়াটা মন্দ বলো নাই। তাহলে আইডিয়াটা কাজে লাগিয়ে আমাদের রেহাই দিন। রাজ দুষ্টু হেসে মায়াকে নিজের কোলে নিয়ে চলে যায় উপরে। মায়া রাজের কাঁধে এক হাত রেখে রাজের মুখের দিকে তাকিয়ে আছে। মায়াকে ঘরে এনে নিজের পা দিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজায় শব্দ হতেই পিয়াস চোখ খুলে বলে, বেটা বউ পাগলা মন্ত্রী চলে গেছে, এবার তোমাদের চোখকে স্বাধীন চিত্রে এদিক ওদিক ঘোরাতে পারো। পিয়াস চলে গেল। তার পিছনে গেল বাকি গার্ড। রাজ মায়াকে নিয়ে সোফায় বসলো। এরপর মায়ার গালে রাজ হাত রেখে মায়ার চোখের দিকে চোখ রেখে বলে, আজ তোমার কি হয়েছে মায়াবতী? মায়া রাজের কাছে এগিয়ে এসে বলে, বরকে নিজের করে পেতে চাই, তাই এসব করেছি। রাজ ঘরের চারপাশ দেখলো। বিছানায় ফুলের পাপড়ি ছিটিয়ে আছে।
কিছু কিছু ফার্নিচারের উপরে ক্যান্ডেল স্ট্যান্ড রাখা। রাজ এবার মায়ার খুব কাছে আসলো। মায়ার কাছে আসতেই বেলি ফুলের ঘ্রাণ পেল। এই ঘ্রাণে ঘায়েল হয়ে গেল রাজ। মায়ার মুখটা এগিয়ে নিয়ে সোজা মায়ার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। কিছুক্ষণ ঠোঁটের উপর কাজ চালিয়ে এবার মায়ার গালটাকে ঠোঁট দিয়ে স্লাইড করতে থাকে। মায়া চোখ বন্ধ করে সাই জানালো। রাজের ইচ্ছা মতো তাকে আজ প্রেম নিবেদন করতে দিচ্ছে মায়া। রাজ চোখ বন্ধ রেখে মায়ার চুলের কাছে নাক নিয়ে নিঃশ্বাস নিয়ে মায়ার কানে দিল এক কামড়। মায়া একটু কেঁপে উঠল। রাজ চোখ বন্ধ অবস্থায় হেসে দিল। মায়ার কানে বিড়বিড় করে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী। মায়া এবার রাজকে একটু সরিয়ে দিয়ে বলে, এত জোরে কামড় দিয়ে বলছেন দুষ্টুমি করব না? তুমি না নড়লে বলতাম নাকি? আচ্ছা চলুন ডিনার তো করে নিন, না হলে রোম্যান্সের জন্য রাতে না খেয়ে থাকতে হবে। রাজ মায়ার কোমরটা নিজের কাছে এনে বলে, তাহলে ডিনারের পরেই তোমার হটি নটি লুকস নিয়ে আমার সামনে আসতে? আজ রাতে তো আমার খাবার না খেয়ে তোমাকেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে মায়াবতী। লুচ্চা মন্ত্রী মশাই এগুলো ছাড়া কিছুই বোঝে না। এগুলো কোনগুলো মায়াবতী? এই যে রোম্যান্সের পোকা। রোমান্স করতে দিচ্ছই বা কই? সব সময় বাধা দাও তুমি। আজকে দিব না বাধা, কিছু একটা খেয়ে নিন। খাবো না, পেট ভরে আছে। কি খেয়েছেন আপনি যে পেট ভরে গেছে? তোমার ঠোঁটের টেস্ট নিয়ে পেট ভরিয়েছি, কাছে আসো আর একটু পেট ভরাই। ধুর। বলেই মায়া উঠে দাঁড়ালো। পাশে থাকা খাবারগুলো নিয়ে রাজের সামনে রাখলো। রাজ সোফায় বসে থেকে দেখছে। পাশে যে একটি প্যাকেট আছে এটাও অনুভব করলো, কিন্তু খুলে দেখলো না। মায়া প্লেটে খাবার বাড়তেই রাজ প্লেট নিয়ে নিল। মায়া অন্য প্লেটে খাবার নিতে চাইলে রাজ বলে, ওটা রেখে দাও। আমি খাবো না। খাবে আমার সাথে? আজকে এক প্লেটই দুজনে খাবো। মায়া মিষ্টি হাসি উপহার দিল। রাজ একটি চিকেন ব্রেস্ট ফ্রাইয়ের পিস নিজের মুখে নিয়ে মায়ের দিকে এগিয়ে এলো। মায়া বুঝে নিল তাকে কি করতে হবে। ফ্রাইয়ের শেষ দিকে সেও কিছু বাইট দিতে থাকে। একসাথে দুজনে ফ্রাইটা বাইট দিয়ে একেবারে দুজনের ঠোঁট আবারও একত্রিত করে নিল। একটু ছোঁয়া লাগার সাথে সাথেই মায়া সরে এসে চামচে করে রাইস নিয়ে রাজের দিকে ইঙ্গিত করে। রাজ খাবারটুকু মুখে নিয়ে মায়াকেও চামচের সাহায্যে খাইয়ে দেয়। দুজনে খাওয়া শেষ করে পানি পান করতেই রাজ এবার উঠে দাঁড়ায়। বিছানার দিকে তাকিয়ে মায়ার দিকে ঘুরে বলে, ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড স্পেশাল টাইম উইথ মি? মায়া সফট মিউজিক চালিয়ে রাজের কাছে এসে রাজের গলায় 2 হাত রাখলো। তারপর রাজের নাকে নিজের নাক ঘষে বলে, আই নিড মোর স্পেশাল। রাজ এবার ঠোঁট কামড়ে হেসে মায়ার কোমর ধরে নিজের বুক বরাবর টেনে আনে। তারপর মায়ার গালে ছোট একটি চুমু দিয়ে বলে, দেন লেটস গো ওয়াইফ। মায়া রাজের কাঁধে হাত রাখে আর রাজ মায়ার কোমরে। এদিকে বাজতে থাকে ইংলিশ গান। সেই গানের তালে দুজনে নাচতে থাকে। নাচের তালে রাজ মায়ার ঠোঁট আবারও নিজের ঠোঁটের আয়ত্ত করে নেয়। এক সময় মায়া কন্ট্রোললেস হয়ে গেল। দিক বিদিক হারিয়ে রাজের সাথে সঙ্গ দিল। হঠাৎই রাজের গা থেকে চাদর সরিয়ে নেয়। চাদরটা সরতেই মায়ার নজরে গেল রাজের সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ। মায়া এটা দেখেই রাজের থেকে সরে যায়। রাজের বাম হাতের ক্ষতস্থানে হাত রেখে বলে, এখানে কি হয়েছে মন্ত্রী মশাই? গুলি লেগেছিল। আমাকে আগে বলেননি কেন? আমার রোমান্স স্পয়েল হয়ে যেত। শাট আপ মন্ত্রী মশাই, শুধু রোম্যান্স করেন। আপনার হাতের ক্ষতটা দেখেছেন? আমাকে দেখতে দিন তো। রাজ এবার চ শব্দ করে বলে, সামান্য বাইরের ক্ষতটা দেখছো কেন মায়াবতী? এতগুলো বছর ধরে মনের গহীনে জমে থাকা ক্ষতটাও একটু দেখো। হাতের ক্ষত তো সেরে যাবে, কিন্তু মনের গহীনের ক্ষতটা সারছে না যে। মায়া রাজের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, সব ক্ষত সারবে মন্ত্রী মশাই, একটু দাঁড়ান। মায়া মেডিসিন বক্স নিয়ে রাজের কাছে আসে। রাজকে পাঞ্জাবির দিকে ইশারা করে বলে, এটা খুলুন। রাজ বুকে হাত রেখে মজা করে বলে, বউয়ের সামনে সতীর্থ হরণ করতে লজ্জা করে মায়াবতী? ফাজলামি করবেন না মন্ত্রী মশাই, আপনার হাতে ব্যান্ডেজ করতে হবে। তুমি খুলে দাও। মায়া এবার রাজের পাঞ্জাবির উপরের বোতাম খুলে পাঞ্জাবি খুলে দেয়। এরপর রাজের বাম হাতে জগ থেকে অল্প পানি নিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। রাজের ওই ক্ষত স্থানে একবার স্প্রে করে দিয়েছে পিয়াস, তাই অত চিন্তার কিছু ছিল না। মায়া কেমন করে উঠে এটাই একবার দেখতে চাইল রাজ। মায়া এবার রাজের ক্ষত স্থানে ফু দিচ্ছে। রাজ মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া ফু দিয়ে এবার রাজের মুখের দিকে তাকালো।
ভ্রুকুচকে বলে। এভাবে তাকিয়ে আছেন কেন? রাজ মায়ার দুই গাল টেনে বলে। আমার কুট্টুস কুট্টুস বউটাকে দেখছি। কি সব নাম আবিষ্কার করেন আপনি? আমি বাচ্চা নাকি যে আমার মুখ ধরে টানছেন? আমার বউটা তো একটা বাচ্চা, অন্তত আমার কাছে। মন চায় তার গাল ধরে টানিয়ে উলেলে। মায়া রাজের হাতটা সরিয়ে দিল, মুখটা বিড়ালের মতো করে রাগ দেখালো। এবার রাজ মায়াকে সোফায় হেলিয়ে দিয়ে মায়ার গলায় মুখ ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর নিজে থেকেই উঠে দাঁড়ালো। মায়া কিছু বুঝতে না পেরে বলে। কি হলো? ব্যাপারটা ভাল লাগছে না। কেন? রাজ মায়ার হাতটা নিয়ে দাঁড় করিয়ে বলে। আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। লাইক? বাথরুম বিলাস। ইস, ছি না। কে শুনে কার কথা? রাজ মায়াকে কোলে নিয়ে বলে। আজ বাথরুম বিলাস করব। বলেই মায়াকে নিয়ে চলে গেল বাথরুমে। মায়াকে বাথটাবে ফেলে দিয়ে ওখানে লাফ দিল রাজ। মায়ের উপরে ঝুঁকে মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে। লেটস গো ফর রোমান্স ওয়াইফ। আপনার ক্ষত? গুল্লি মারি খতর। শুরু করি রোমান্স। কাছে আসো মায়াবতী। বলেই রাজ শুরু করে দিল। আজ পূরণ হতে চলল মায়ার রাজের বাথরুম বিলাস। রাজের ইচ্ছাকে স্বইচ্ছায় সমর্থন করে নিচ্ছে মায়া। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরল বীর। এসেই জারার ঘরের কাছে যায়। জারা একটা ব্ল্যাক নাইট ড্রেস পরে আছে। বিছানায় উপর হয়ে দুই পা উঁচু করে নাড়াচ্ছে আর ফোনে মনস্থির করে রেখেছে অন্যদিকে ফিরে। দরজার কাছে এসে জারাকে দেখছে বীর। যারা ইংলিশ মুভি দেখছে। একটা সময় মুভিতে কিসিং সিন চলে আসে, যেখানে নায়কটা নায়িকাকে অনেকটা হার্ট করেই সবকিছু করে। একটু বেশি ওপেন রোম্যান্স ছিল। হেডফোন না থাকায় সাউন্ড শুনতে পাচ্ছে বীর নিজেও। যারা এগুলো দেখে যাচ্ছে। এদিকে বীর একবার ফোনের সিন দেখছে তো একবার জারার দিকে তাকাচ্ছে। বীরের মন মস্তিষ্ক এবার যেন বিঘ্ন ঘটায়। বাজে নজর তৈরি হতে থাকে তার। তবুও নিজেকে সংযত করে ঘরের ভিতরে এসে জারার থেকে ফোন নিয়ে নিল। আচমকা ফোন হাত থেকে সরে যাওয়ায় পাশ ফিরে তাকালো জারা। বীরকে দেখে চুপ করে উঠে বসলো। মুখটা শুকনো করে বলে। মুভিটা দেখতে দিলে না কেন? এগুলো বাজে সিন, এসব দেখতে হয় নাকি? তাহলে কি দেখবো শুনি? ওই জি বাংলা স্টার জলসা কিভাবে স্বামী স্ত্রীর সংসার সুন্দরভাবে ভেঙে দিতে হয়। এই না, ওগুলো তো আরো বিশ্রী কাজ। জারা এবার হেসে দিয়ে বীরের হাত থেকে ফোন নিয়ে বলে। আমার কাছে মুভিটা বেশ লাগছিল, এভাবে ফোনটা না নিলেও পারতে। আমার সাথে দেখবে এইগুলো? হুম। একদমই না, এ তিনি অ্যাডাল্ট। এম আই নট অ্যাডাল্ট জানেমান? জারা এবার চুপ করে বীরকে দেখছে। বীর জারার উপরে উঠে জারার দুই দিকে হাত ভর দিয়ে ঝুঁকে পড়ে। জারা একটু ঘাবড়ে গেল, তুতলিয়ে বলে উঠে। যা করতে চাইছি তা কি মুখে বলে দিলে হবে? একটু করে দেখিয়ে দেই। না না, দূরে থেকে পেতে। বীর গেল না দূরে, বরং জারার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু দিল। তারপর জারার ঠোঁটের দিকে চোখ রেখে বলে। ডু ইউ লাইক ডার্ক রোমান্স? দেন ওয়াই আর ইউ লুকিং এট দেম? জারা কিছু না বলে বীরকে সরিয়ে দিল। একবার কল্পনা করলো এই মুভির মতো যদি বীর তাকে টর্চার করে রোম্যান্স করে সে তো আর বেঁচেই থাকবে না। অন্তত জারা তো এত হার্ট না। ভাবতেই গা শিউরে উঠে জারার। এগুলো দেখতেই আকর্ষণীয়, নিজের সাথে ঘটাতে না। আনমনে বলেই দেয়। যতই এইসব রোমান্টিক দেখি না কেন, বাস্তবে তো আমি এইগুলো জীবনও সইতে পারবো না। বীর হাসতে হাসতে শুয়ে পড়ল বিছানায়। যারা বিরক্ত হলেও যখন বীরের মুখের দিকে তাকালো তখন সে চেয়েই রইল। বীরের এই হাসি খুশি মুখটা দেখতে তার ভালোই লাগে। বিশেষ করে রাগী গম্ভীর ব্যক্তিটির মুখে হাসি দেখার ভালো লাগাটাই যেন ভিন্ন কিছু। যারা মনে মনে বলে, কে বলবে এই লোকটা এভাবে রোমান্টিক কথা বলতেও জানে? যে লোক কিনা অন্যদের সাথে কথা বলার আগেই বন্দুক দিয়ে ওপরে পাঠিয়ে দেয়, সেই লোক একমাত্র আমার কাছেই তার ভালোবাসা প্রকাশ করে। আমি হয়তো সব থেকে ভাগ্যবতী এক নারী যে এক মাফিয়ার কবির ভালোবাসা পেয়েছে। আজকে মায়া রাজ মিলে বাথরুম বিলাস শেষ করলো। রাজ তার কাজ শেষ করে হ্যান্ড শাওয়ার নিয়ে মায়াও তাকে পরিষ্কার করে নিল। এরপর বাথটাব থেকে উঠে মায়াকে একটি তোয়ালে দিল। কাউচের কোনায় দেখবেন একটা প্যাকেট আছে, ওটা আমাকে দিয়ে যান। মায়া তোয়ালে নিয়ে বলে।
রাজ গায়ে তোয়ালে পেঁচিয়ে বাইরে গেল। ড্রেসিং টেবিলের সামনে এসে চেয়ারের উপরে দেখলো একটি প্যাকেট। ওটা হাতে নিয়ে ভিতরে থাকা জিনিসটি দেখতে থাকলো। ডার্ক ব্লু নাইট ড্রেস, যেটা দেখে রাজ ঠোঁট কামড়ে বলে, অলরেডি বাথরুম বিলাস করছি, এখন কি এই নাইট ড্রেসে মায়াবতী আমার হটি নোটিস যে মেরে ফেলতে চায়? রাজ মায়ার কাছে নাইট ড্রেস এগিয়ে দিয়ে বলে। রেডি ফর এগেইন মায়াবতী? মায়া এবার রাজের মুখে টাওয়াল ছুঁড়ে মারলো। রাজ ওটা নিয়ে চলে গেল ঘরে। মায়া আয়নায় নিজেকে দেখে নিল। বেলি ফুলের পাপড়িগুলো সব বাথটাবের পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মায়া এবার ওগুলো দেখে বলে, এই লোকটা তো একটু বেশি গভীর ভালোবাসা দিয়েছে। মায়া নাইট ড্রেস পরে বাইরে আসতেই দেখলো রাজ এখনো তোয়ালে পেঁচানো অবস্থায় আছে। মায়া ভ্রুকুটি করে বিছানায় বসে অলিভ অয়েল হাত পায়ে মাখতে মাখতে বলে, চেঞ্জ করুন, ঘুমাবেন না? হুম। কেন, রাত জাগার প্ল্যান আছে নাকি? হুম। এত রাত জাগা ভালো না মন্ত্রী মশাই, শরীরের জন্য ক্ষতিকর। রাজ মায়ার গা ঘেঁষে স্লো ভয়েসে বলে, বউয়ের সাথে রাত জায়গাটা ক্ষতিকর না মায়াবতী, এখন একটু আদর দাও। সব আদর একদিনে পেলে বাকি দিনগুলো কি করবেন? বাকি দিনগুলোতেও আদরে ভরিয়ে দেবে। বলেই মায়াকে আর কোনো কথা বলতে না দিয়ে তেলের বোতল নিচে ছুঁড়ে ফেলে দেয়। মায়ার গলার কাছে জোরে কামড় দিলে মায়া চোখ খিচে বলে, মারবেন নাকি আমাকে? আদরে আদরে আজকে মেরেই ফেলবো মায়াবতী। বলেই মায়াকে নিয়ে কম্বলের ভিতর ঢুকে গেল। সকালবেলা হিয়া উপন্যাসের বই নিয়ে বসে আছে ব্যালকনিতে। উপন্যাসের পাতায় একবার চোখ তো একবার চোখটা ইশারায় পিছন করছে। এক পলক মনের গহীনে লুকায়িত পুরুষকে দেখতে নিয়ে এক পলক মনের গহীনে লুকায়িত পুরুষকে দেখে নিয়ে পড়তে থাকে নতুন এক প্রেম কাহিনী। বেশ দূর থেকেই জিম করছে আর ঘামছে রুদ্র। এই ঠান্ডায় কিনা ঘামছে, এটা মানা যায়? ডাম্বেল দিয়ে জিম করতে গিয়ে শরীরে যে শক্তি প্রয়োগ করতে হয় তার ফলে এই ঘাম। রুদ্র না পেরে গায়ের শার্ট খুলে নিচে ফেলে। এটা দেখে হিয়া হা হয়ে চশমা চোখে তাকে দেখছে। রুদ্র আবারও ডাম্বেল করতে থাকলো। এর মাঝেই আপনা আপনি চোখটা ব্যালকনিতে গেল। হিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্র একবার নিজের দিকে তাকালো। সিক্স প্যাক বডি, মাংস ফুলে ফুলে আছে, দেখতে যেন টাইগার শ্রফ। হিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্র এবার দুষ্টু হেসে হিয়ার দিকে তাকিয়েই চোখ টিপ দিল। হিয়া সজ্ঞানে ফিরল। কিছু না বলেই চলে গেল ভিতরে। আয়নায় নিজেকে দেখে আবার জানালার দিকে একবার উকি দিয়ে রুদ্রকে দেখে মুখ ভেঙচি কেটে বলে, নষ্ট পুরুষ। মায়ার ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। রাজ এখনো বেঘরে ঘুমিয়ে আছে। রাজের গালটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মায়া। জানালার সাথে বিছানা থাকায় শুয়ে থেকেই হাত দিয়ে পর্দা সরিয়ে দিল মায়া। পর্দা সরতেই কাচের জানালা দিয়ে আলো ঢুকলো ভিতরে। কিছু আলো এসে বিরক্ত করলো রাজকে। চোখটা পিটপিট করছে রাজ। মায়া এটা দেখেই হেসে দিয়ে বলে, আপনি নাকি মন্ত্রী, মন্ত্রীর মাঝেও কিনা বাচ্চা বাচ্চা ভাব দেখা যায়। রাজ মুচকি হেসে ঘুমের মাঝেই মায়ার নগ্ন গলার নিচটাই নাক ঘষে। মায়া এবার রাজের পিঠে আলতো চাপড় দিয়ে বলে, এবার উঠুন মন্ত্রী মশাই, বাসায় যেতে হবে তো, এরপর আবার অফিস আছে। আজকে আমার কোনো মিটিং নেই, তাছাড়া আজকে কোনো কাজ নেই। মন্ত্রী আর কি বসে বসে খাওয়া, কিন্তু আমাকে তো কাজ করতে হবে। কোম্পানিতে আমি না গেলে তো কাজ আগাবে না। রাজ চোখটা ছোট ছোট করে মায়ার দিকে তাকিয়ে উস্কো খুস্কো চুলগুলো ঝাড়ি মেরে বলে, মন্ত্রী বুঝি কোনো কাজ নেই? কি কাজ শুনি? জনগণের সেবা করা মন্ত্রীর প্রধান কাজ। বউ বউ করতে থাকলে জনগণের সেবা করবেন কখন শুনি? কৃষিমন্ত্রী হিসেবে আমাকে একটাই সেবা করতে হবে, খাদ্য বিষয়ে নিরাপত্তা জাহির করা। তারপরেও আমি অনেক কিছু সামলিয়েছি, এখন বিরতি চাই। কেন? বউকে প্রাণ ভরে আদর করতে হবে তাই। হয়েছে তো, অনেক তো প্রাণ ভরালেন, এবার চলুন ব্রেকফাস্ট করতে হবে। আর একটু থাকি মায়াবতী। এভাবে আলসেমি করবেন না মন্ত্রী মশাই। রাজ একটু কম্বল সরালো। গরম থেকে শীতের আভাস পেতেই আবারও কম্বল জড়িয়ে বলে, অনেক শীত। শীতের আগমন চলছে যে। এই জন্যই বলছি এখন উঠতে হবে না, ঠান্ডা লেগে যাবে। আপনি না জনগণের সেবা করবেন? সকাল সকাল জনগণ না, বউকে সেবা করতে চাই। মন্ত্রী মশাই, নো মোর ওয়ার্ডস মায়াবতী। বলেই মায়া ঠোঁটে মর্নিং কিস দিতে শুরু করে। কিছুক্ষণ পর রাজ উঠে মায়াকে কোলে নিল। মায়া ভ্রুকুটি করে বলে, আবার? রাজ মাথাটা নাড়িয়ে বলে, এখন আর আদর দিয়ে কষ্ট দেব না মায়াবতী, এখন তোমার আমার থেকে ছুটে। তাহলে কোলে নিলেন কেন? একসাথে বাথরুমে গিয়ে শাওয়ার নিব তাই।
মায়া রাজের বুকে আলতো চাপড় মেরে বলে, আপনার দিন রাত শুধু বাথরুম বিলাস। ওখানে যে কারোর নজর নেই। বলেই চলে গেল দুজনে আবারও বাথটবে। মৌ আর পিয়াস উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের পরিপাটি করে নিল। পিয়াস মাথার চুলগুলো ঠিক করে বলে, আমরা সম্পর্কে অতি দ্রুত এগিয়ে নিলাম বলে মনে হয়। মৌ গলার দুই পাশে পারফিউম দিয়ে পিয়াসের দিকে ফিরে বলে, এমন তো হয় না আমার কাছে। আমার কাছে এমন মনে হয় না। আমরা একে অপরের পরিচিত না, তারপরও দুরাত একসাথে বৈধ সম্পর্কেই জড়িয়েছি আর নিজেদের মানিয়েও নিয়েছি। কেমন যেন তাড়াহুড়ো লাগলো। মৌ মৃদু হেসে পিয়াসের গলা জড়িয়ে বলে, স্বামী স্ত্রী সম্পর্ক যত দ্রুত গভীরতা থাকবে তত দ্রুত সম্পর্ক মজবুত হয়। আমি আর তুমি এখন গুটি গুটি পায়ে এগোতাম তাহলে এই সম্পর্কের মাঝে একটা দেওয়াল চলে আসার সম্ভাবনা ছিল। একজন স্ত্রী হিসেবে এই দেওয়াল আমি তৈরি করতে চাই না। তুমি কি সত্যি আমার মতো গরিবকে মেনে নিয়েছো? গরিব হলেও আমার স্বামী তুমি। ভাগ্যক্রমে আমার নিয়তিতে জড়িয়েছ। এখন ভালোবাসা বৃদ্ধি করা জরুরি। আমি তো মিশন শুরু করেছি, এখন তুমিও করো। পিয়াস হেসে দিল। মৌয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে মন্ত্রী শালী না, একদম বোন মনে হয়। দুজনের লাগাম ছাড়া আর ভালোবাসার উন্মাদ মত্ত। এই ভালোবাসা দেখাই বলেই তো তুমি আমার সাথে নির্দ্বিধায় সংসার করছো জনাব। বলেই মৌ টুক করে পিয়াসের কপালে চুমু দিল। পিয়াস মুচকি হেসে সাহসের সাথে এবার মৌয়ের ঠোঁটটা নিজের আয়ত্তে করে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই মৌ আনন্দের হাসি হেসে বলে, ইউ নো হোয়াট, আমি একমাত্র আমার স্বামীকেই ভালোবাসা নিব বলে এতদিন সিঙ্গেল ছিলাম। এই ভালোবাসা, এই যত্ন সবকিছু আমি আমার স্বামীর থেকেই চাই। তুমি আমাকে এভাবে প্রতিদিন ভালোবাসবে আর আমি তোমাকে আমার হাতে সুস্বাদু রান্না করে খাওয়াবো, সাথে সেবা ফ্রি। দুজনেই হেসে দিল। পিয়াস মৌকে আলিঙ্গন করে মনে মনে ভাবছে, গরিবের কপালটা এইভাবে আপনা আপনি খুলবে, এটা ভাবনার বাইরে ছিল। মায়া আর রাজ চলে এসেছে। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। মাহমুদ সর্দার রাজের দিকে তাকিয়ে বলেন, কালকের তোমার হয়ে আমি সব কিছু ম্যানেজ করেছি। তুমি যেগুলো ফোনে পাঠিয়েছিলে ওগুলো সবাইকে বুঝিয়ে দিয়েছি। ভেরি গুড বাবা। তোমার হাতে কে গুলি ছুড়লো জানতে পারলে কিছু? রুদ্র ইনভেস্ট করছে, তবে আমার মনে হয় বিরোধী দলের কেউ করেছে। আমাদের গোপন শত্রু এখনো আমার ব্যাপারে এতটা হাইপার হওয়ার সময় হয়নি। কবে কাজে লাগাবে তাকে? দেশে আগে আসুক তো আমার। থাক, আর বলতে হবে না। আসলেই আমাদের মিশন শুরু। মায়া ব্রুকুচকে বলে, কি নিয়ে ফিসফিস চলছে এখানে? তোমাকে মাহমুদ সর্দার বলতে নিয়েই রাজ হাত ধরে থামিয়ে দিল। রাজ না আটকালে হয়তো মনের ভুলে বলেই দিত সবকিছু। রাজ এবার মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, পেট পাতলা বাবা আমার। তোমার বাবা হই আমি। তো তোমার পেট পাতলা স্বভাব থাকলে আমি কি বলবো তোমার পেট মোটা? আপনারা আবারও বের করছেন? মাহমুদ সর্দার গলা খাকারি দিয়ে বলেন, এক অপদার্থকে ভুলে ডাউনলোড করেছিল আমার বউ। তার মাসুল গুনছি বিড়বিড় করে। মালিনী এসে মাহমুদ সর্দারের পাশে বসলো। এক এক করে সবাই আসলো। সিয়া আর হিয়া পাশাপাশি বসে সবাইকে উদ্দেশ্য করে বলে, গুড মর্নিং এভরিওয়ান। সবাই উত্তর দিল। মাহমুদ সর্দার তার বাচ্চাদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমাদের কোথাও যেতে হবে না। আজকে মার্কেট করতে বের হও। মিলি সিঁড়ি দিয়ে নামতে নামতে এই কথা শুনে বলে, আমাদের শপিং এর জন্য তুমি নিয়ে যাবে বড় বাবা? আমি তো ব্যস্ত থাকবো মা। এভাবে টুকটাক শপিং তো আমরা বোনেরা প্রায় করি, একটু ফ্যামিলি মিলে একসাথে শপিং করা হয় না? মিলির মন খারাপ দেখে মাহমুদ সর্দারের মনটা খারাপ হয়ে গেল। এমনিতেও মেয়েটার উপর দিয়ে অনেক কিছুই যাবে, যেটা ভাবলে মন চায় তার ভাই আর ভাইয়ের বউকে আরেকটু সুযোগ দিতে। কিন্তু একজনের জন্য বাকিদের জীবন ধ্বংস করা যায় না। তাই তো তিনি না চাইতেও ভাইয়ের বউয়ের বিরুদ্ধে স্টেপ নিতে সবাইকে সহযোগিতা করছেন। মাহমুদ সর্দারের চাহনি রাজ ধরে ফেলল। বাবা বলে কথা। বাবার মুখের দিকে তাকিয়ে একবার মিলির দিকে তাকালো। বোনের ভবিষ্যতের কথা ভাবলে চোখটা জ্বলে উঠল।
মিজা আসার আগেই নিজেকে সামলে রাজ বলে। আজকে সবাই মিলে শপিং করব। আজ আমাদের সবার ছুটি। মিলি খুশিতে নিচে নামলো। সিয়া আর হিয়া হাততালি দিল। মায়া বলে, মিস্টার আদ্র আর রুদ্রকেও রেডি থাকতে বলো তোমরা। আমি একটু অফিসে যাব। কালকে আমার কিছু কাজ অর্ধেক করেই চলে আসতে হয়। সবাই সম্মতি দেয়। তারেক বাড়ির ভিতরে ঢুকলো। মায়া তারেককে দেখে বলল, সকালে নাস্তা করেছো? জি ম্যাম। সোফায় বসো, আমি খেয়ে একসাথে বের হব। মিলি একটা প্লেট নিয়ে তাতে অল্প কিছু খাবার ভেড়ে সোফার দিকে গেল, যেটা দেখে এতক্ষণ ধরে চুপ করে থাকা মোহন সর্দার ও বাকিরা অবাক চাহনি দিল। মিলি তারেককে উদ্দেশ্য করে বলে, এই নাও নাস্তা করো। তারেক এক পলক সবাইকে পরখ করলো, কিছুটা ইতস্তত করে বলে, লাগবে না ম্যাম। মিলি তবুও প্লেট এগিয়ে দিয়ে বলে, এটা আমাদের ভদ্রতা, আমরা মেহমান আপ্যায়ন করি। তারেক প্লেট নিল। মোহন সর্দার ভ্রুকুচকে বলে, কখনো তো আমাদের বাকি মেহমানদের আপ্যায়ন করতে দেখলাম না, তোমার হঠাৎ ওকে আপ্যায়ন করতে হলো কেন? মিলি পিছনে ঘুরে বলে, এগুলো ট্রেন্ডিং এ চলছে বাবা, তুমি বুঝবে না। রাজ মাহমুদ সর্দারের কানের কাছে এসে বিড়বিড় করে বলে, বাড়িতে হয়তো আরও একটা বিয়ের সানাই বাজবে। বিয়ের সানাই নাকি আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, এটাই তো বুঝতে পারছি না। এমন কেন মনে হলো? আমার যে ভাই, সে তো আর তোমার বউয়ের মতো না যে একজন অ্যাসিস্ট্যান্টের সাথে মেয়ের বিয়ে মানবে। ভুলে যেও না, দুজনেই কিন্তু একই বাবার সন্তান। একই বাবার সন্তান হলেও দুজনের অভিভাবক আলাদা। মৌকে মায়ামা দেখে, মিলিকে দেখে মোহন। এছাড়া মৌ যে মোহনের বায়োলজিক্যাল মেয়ে, এটা তো মোহন জানেই না। তাই আপত্তি করার প্রশ্ন আসে না। এমনিতেও আপত্তি করতে পারবে না বাবা, তোমার বৌমা আছে না। বোনের জন্য এমন স্টেপ নেবে যে আমার বউয়ের অগ্নিদৃষ্টি দেখে আমার শ্বশুর পরবারে বাড়ি জমাবে। মাহমুদ সর্দার মৃদু হাসলেন। মায়া আর তারেক খাবার শেষ করে সবার উদ্দেশ্যে বলে, আমি এখন আসি, তোমরা মলে গিয়ে আমাকে কল দিও। আচ্ছা ভাবি। মায়া মৃদু হেসে চলে গেল। বাইরে বের হয়ে হাঁটতে হাঁটতে মায়া প্রশ্ন করলো, মিলিকে তোমার কেমন লাগে? কেন ম্যাম? এমনি জিজ্ঞাসা করছি। কোনো ভালো লাগা বা খারাপ লাগা, কিন্তু চিন্তা করছি না তাকে নিয়ে। ওকে, মন্ত্রীমশাইকে কে গুলি করেছিল জানতে পেরেছো? হ্যাঁ, ওই যে কয়েকদিন আগে একটা লোকের সাথে ঝামেলা হলো, পরে তো তাকে জেলে পাঠানো হয়েছিল। তার ছেলে এগুলা করেছে। বাবাকে ছাড়ানোর জন্য মন্ত্রীমশাইয়ের জীবন নিয়ে টানাটানি। ব্যাপারটা তো এমনই। ছেলেটাকে আমার সিক্রেট রুমে নিয়ে আসবে। কিন্তু ম্যাম, স্যার তো তাকে অলরেডি নিজের গোডাউনে নিয়ে গেছেন। মায়া গাড়ির জানালা খুলেছিল। তারেকের মুখে এমন কথা শুনে হাত থামিয়ে তারেকের দিকে তাকালো। তারেক ভীত চাহানি দিল। মায়া ভিলেনি হাসি দিয়ে বলল, চলো অফিসের দিকে। তারেক গাড়িতে উঠে ড্রাইভিং করতে থাকে। মায়া ফোন দেখছে আর বলে, সুপার মডেল ইনসিয়ার সাথে কথা হয়েছে? হ্যাঁ। কি মতামত? প্রথমে মডেলের জন্য রাজি ছিল না। মোহন সর্দার তাকে বাকি 50,000 দিয়ে একটা শ্যুটের জন্য হায়ার করেছে। পরে আমি বললাম ডাবল দেওয়া হবে, অনলি ড্রেস প্রমোটের জন্য। উনি রাজি হলেন। মোহন সর্দারের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে কি? না ম্যাম, আমি আপাতত ক্যান্সেল করতে না করেছি। মায়া জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর ভিলেনি হেসে বলে, নিশানার তাহলে সঠিকভাবেই পৌঁছে যাচ্ছে। নিজের রুমে এসে মায়া টেবিলে বসে ডিজাইন দেখতে ব্যস্ত। মৌ যেখানে অংশগ্রহণ করেছে ওখানে মায়াও যাবে। মায়াকে প্রথমে জাজ হিসেবে অফার করা হলেও মায়া রাজি হয়নি। মায়া চায় তার মতো তার বোন নিজ যোগ্যতায় বড় হবে। মৌকে নিজের মাধ্যমে মেধা অর্জন করতে হবে, তবেই না নিজের জীবনের মূল্য বুঝবে। এই জগতের কূট কাচালি থেকে নিজেকে দূরে রাখতে পারবে। নিজের মতো করে বেঁচে থাকতে পারার শান্তি আলাদা। এটা মায়া খুব ভালো করেই উপলব্ধি করে। মায়া কাগজগুলো দেখে নেয়। এর মাঝে কল দিল রুবি, জানালো,
আমাদের অফিসে আজ আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমার সাথে? বলল এই ফ্যাশন হাউজের ওনারের সাথে দেখা করতে চায়, শুধু আপনার নামটাই জানে না। কি বলছিলে তুমি? আমার সাথে দেখা হয়নি ম্যাম, আমি আপনার রুমের ফাইলগুলো ঠিক করছিলাম, আমাকে ম্যানেজার জানালো। সে কি আমার নাম বলেছে? বলেছে আপনার অনুমতি ব্যতীত আপনার কাছে যেতে দেওয়া যাবে না। মায়া এবার একটু ভাবলো, অতঃপর বলে, ওনার একটা ছবি বা যেখানে উনি আছে ওই জায়গার ফুটেজ আমাকে পাঠাও। ওনাকে কি ওয়েটিং রুমে রেখে দিব? হ্যাঁ। রুবি লোকটিকে ওয়েটিং রুমে থাকতে বলে মায়াকে ফুটেজটা পাঠালো। মায়া ওটাই দেখে স্পাইম্যানকে কল করে বলে, এই লোকটার ডিটেলস জানাও। এদিকে শিবচরের শোরুমে এসে অপেক্ষা করে লোকটা বিরক্ত হয়ে বসে আছে। না পেরে কল দিল সোনালীকে, জানালো, এই মেয়ে তো দেখা দিচ্ছে না, উল্টে 1 ঘন্টা উপর আমাকে অপেক্ষা করাচ্ছে। তোমাকে যার শোরুমে পাঠিয়েছি তার বংশ সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? ওই মেয়ের নানা থেকে মা সবার মাথায় বুদ্ধিতে ভরপুর ছিল। ওদের বাজিমাত করতে আমাকে কাঠ খড় পোড়াতে হয়েছে। মেয়েটাকে কাঁচা খিলাড়ি ভেবো না। 1 ঘন্টা তো অল্প সময়, আজকে লাঞ্চ করার সময় পাও কিনা দেখো। আমার টাকা বাড়িয়ে দিতে হবে। দিব, এখন কল কাটো। তোমাকে যেভাবে বললাম ওভাবেই কাজের অফার করবে, যেন কোনো সন্দেহ না করতে পারে। ওকে ম্যাম। আড়ালে এগুলো মায়ার শিবচরের ম্যানেজার ভিডিও করে মায়াকে পাঠালো। মায়া ভিডিও দেখে বুঝে গেল সব। আলতো হাসতেই স্পাইম্যানের কল আসলো। মায়া রিসিভ করতেই ওপাশ থেকে জানালো, অবৈধভাবে ড্রাগ সাপ্লাইয়ের জন্য এই লোকটাকে জেলে নেওয়া হয়েছে কয়েকবার। এছাড়াও এর যে লিডার সে ওকে ছাড়িয়ে দেয়। তার নাম এখনো অপ্রকাশ্য। আপাতত এইটুকুই তথ্য জানা গেল। মায়া এবার বলে উঠে, আচ্ছা ঠিক আছে। কল কেটে মায়া এবার রুবিকে কল দিয়ে বলে, আমার চেয়ারে আজ তুমি বসবে রুবি, কানে ব্লুটুথ রাখো, যেভাবে যেভাবে শিখিয়ে দিব সেভাবে উত্তর দিবে। আর হ্যাঁ, টেবিল থেকে আমার নামের ডেস্ক নেম প্লেটটা সরিয়ে দাও, ওখানে তোমার নামের ডেস্ক নেম প্লেট রাখো। কিন্তু ম্যাম কেন? ইটস ইম্পর্ট্যান্ট। ওকে ম্যাম। মায়া এবার মৃদু হেসে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য এখন প্রতিযোগিতার ওখানে যাওয়া। মায়ার কথা মতো রুবি সবকিছু ঠিক করলো। এরপর ম্যানেজারকে বলে, ওনাকে পাঠাও। ম্যানেজার লোকটিকে নিয়ে আসলো। রুবি ইশারা করলো সামনের চেয়ারে বসার জন্য। লোকটার শার্টের বোতামে ক্যামেরা সেট করা, যেখানে রুবির মুখটা ভিডিও হচ্ছে। লোকটা একটা ফাইল দিয়ে বলে, আমাদের নতুন কোম্পানি যেখানে আমরা প্রথম কাজেই প্রফিট করতে পেরেছি, এখন আমরা চাই আপনার এই শোরুমের সাথে শেয়ারের কাজ করতে। রুবি কাগজগুলো দেখে বলে, আমাদের শেয়ারিংয়ের বেনিফিট? অন্তত শিবচরের এই শর্মাটা বিডিতে ছাড়তে পারেন। আমি শুনেছি এটা আপনাদের বংশীয় ব্যবসা। আপনার নানা এরপর আপনার মা এগিয়ে নিয়েই এসেছে। যেহেতু এতদূর গিয়েছে সেহেতু এই জেনারেশন এসে আরও উন্নত করতেই চাইবেন, তাই না মিস রুবি? নামটা বলার আগে টেবিলের দিকে তাকালো একবার। রুবি কিছুটা অনুমান করলো ব্যাপারটা। মায়া সবকিছু শুনছিল, মনে মনে হাসলো শুধু। সোনালির খেলাটা পুরোপুরি না বুঝলেও এই মহিলা যে তাকে খুঁজতে ব্যস্ত এটা মায়ার বোঝা হয়ে গেল। মোহনাকে রুবি ভাবছে এখন ওরা। মায়া রুবিকে বলে, ডিলটা নিতে রাজি হবে না? বলো এটা আমার এই পর্যন্তই রাখার ইচ্ছা, ভিডিও অবধি ছড়ানোর কোনো ইচ্ছা নেই। এতদিন যেভাবে চলেছে একইভাবে চালাবো। রুবিও ঠিক একই কথা জানিয়ে দিল। লোকটা আরেকবার অফার করলো। রুবি তবুও অফারটা অ্যাকসেপ্ট করলো না। লোকটা হতাশ চাহনি দিয়ে বিদায় নিল। মায়া গাড়িতে বসে আছে। লোকটা যেতেই রুবি বলে, আমাদের এই ফ্যাক্টরির হাতিয়ার ধরেই তো বাকি 2টা শোরুম হয়েছে ম্যাম। ইনফ্যাক্ট এখানকার গার্মেন্ট থেকেই তো মায়া ফ্যাশন হাউজের কাপড় সিলেক্ট হয়। তাহলে ইনি কেন বলছে শিবচরের শোরুমটা বিডিতে ছাড়বে? আমাদের শিবচরের শোরুমের নাম আমার মায়ের নামে, আর আমার বাকি শোরুমের নাম আমার নামে। যেহেতু উনি কাগজপত্র ঘাটেনি, অবশ্যই ভিতরের তথ্য জানা সম্ভব না। ওহ, তোমার ব্যাপারে জানাও, বাসার কি খবর? পরিবারের সবার পছন্দ। আমি বলছি পরে জানাবো। আচ্ছা, এরপর কি কি হয় আমাকে জানাবে। আর হ্যাঁ, সাবধানে থাকবে,
হয়তো আমি ভেবে তোমার উপর রিস্ক আসতে পারে। আমি তোমার পিছনে গার্ড রাখবো, ভয় নেই তোমার। শুধু এখন তোমাকে আমার ফ্যাশন হাউসের মালকিন হয়ে থাকতে হবে। ওকে ম্যাম। মায়া কল কাটলো। কান থেকে ব্লুটুথ সরিয়ে বাইরের প্রকৃতি দেখতে থাকে। ড্রাইভার গাড়ি থামালে মায়া দরজা খুলে বাইরে বের হতে নিলেই একটি হাত মায়ার সামনে এগিয়ে আসে। মায়া হাতের মালিকের দিকে তাকাতেই মৃদু হাসলো। মায়া রাজকে দেখে হেসে দিয়ে বলল, আপনি এখানে কেন মন্ত্রীমশাই? একমাত্র শালীর আজ ক্যারিয়ার জীবনের প্রথম স্টেপ। দুলাভাই হিসেবে পাশে না থাকলে বউ কষ্ট পাবে যে। শালীর প্রতিযোগিতায় দুলাভাই থাকার সাথে বউয়ের সুখ দুঃখের ব্যাপারটা কোথা থেকে আসে? আমার বউ আমার মায়াবতী, তার সুখ তার দুনিয়া একমাত্র তার বোন। সেই বোন তো আমার শালী। শালীর জীবনে যখন আলোর খেলা শুরু হবে, আমার মায়াবতীর মুখে এক চিলতে হাসির রেখা দেখা দেবে। এটাই যে স্বামী হিসেবে আমার প্রশান্তি। আপনি আমার ছোট ছোট সুখগুলো কি সুন্দর গুছিয়ে দিচ্ছেন মন্ত্রীমশাই। তোমার মন্ত্রীমশাই তোমার জন্য সমস্ত সুখ জমিয়ে রেখেছে মায়াবতী। আমি আপনার মায়াবতী, সাথে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। এমন স্বামী সকল নারীর নসিবে থাকলে নারীরা আজ সুখে জীবন কাটাতো। মায়াবতীর মুখে নিজের জন্য ভাগ্যবতী শুনে বক্ষস্থল জুড়িয়ে গেল। মায়া হেসে দিয়ে রাজের হাতে হাত মিলিয়ে চলে গেল ভিতরে। মায়া সিটে বসতে নিবে, দেখতে পেল দুটা সিট বাদে বাকিগুলোতে সর্দার বাড়ির অনেকেই আছে। সিয়া, হিয়া, মিলি, মাহমুদ সর্দার। এদেরকে দেখে মায়া হেসে দিল। মায়া ওদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা না শপিং মলে যাবে? ওখানে বিকালেও যাওয়া যাবে ভাবি। আর আদ্র ভাইয়ের হাসপাতালে কাজ আছে, রুদ্র ভাই কি একটা কারণে বাইরে, তাই আমরা এখান থেকে বের হয়ে লাঞ্চ করে শপিংয়ে যাব। মিলির কথা শেষে মায়া বসতে নিবে, পিছনে চোখ যেতেই যাকে দেখলো তাকে দেখেই চোখটা বড় হয়ে গেল। বীর বসে আছে, সাথে বসে আছে যারা। বীরকে কেউই লক্ষ্য করেনি এতক্ষণ। মায়া বীরকে দেখে বলে, ভাইয়া তুমি এখানে কখন এলে? আলতো হেসে বলে, এসেছি 5 কি 10 মিনিট হবে। বোনের একটা বিশেষ দিন, আমি আসবো না? আমাকে তো জানালে না। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, যদিও এখন না, একেবারে প্রতিযোগিতার ফলাফল পাওয়ার পর। মাহমুদ সর্দার একবার পিছনে ঘুরে তাকালেন। বীর সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম আসসালাম। বলেই বিড়বিড় করে বলেন, সারপ্রাইজ দিতে নাগিন আনার কি দরকার ছিল? এবার তো বিশ্বের ফনা তুলবে এই নাগিন। যারা একবার বীরের দিকে তাকিয়ে রাজকে উদ্দেশ্য করে বলে, হাই রাজ বেবি, কেমন আছো তুমি? রাজ একবার মায়ার দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করে বলে, 12টা বাজিয়ে দিল বুঝি। এবার জারার দিকে তাকিয়ে বলে, আমি ভালোই আছি, তুমি কেমন আছো জারা বেবি? মায়া চোখ গরম করে ওর সিটে বসেছিল। রাজ বসতেই মায়া ওর হেল দিয়ে রাজের পায়ের উপর চাপ দিল। রাজ ব্যথা পেলেও সহ্য করে নিল। যারা এবার বীরের দিকে লক্ষ্য করলো, বেচারা ফুঁসে উঠেছে। যারা এবার আরেকটু জ্বালিয়ে দিল বীরকে। রাজের দিকে তাকিয়ে বলে, আই মিস ইউ সো মাচ রাজ বেবি। হবু বরকে পাশে রেখে আমাকে কেন দিচ্ছ বাস জারা বেবি? মায়ার রাজের দিকে রক্তিম দৃষ্টি দিয়ে আছে। মাহমুদ সর্দার এতদিন পর রাজের অবস্থা দেখে তৃপ্তির হাসি দিলেন। বিড়বিড় করে বলেন, সাপে নেউলে এক জায়গায়, এবার বোঝ ঠেলা। বীর জারার ডান হাত শক্ত করে ধরে নিজের কাছে এনে বলে, খুব শখ না অন্য পুরুষকে বেবি বলে ডাকা? আর ইউ জেলাস হ্যান্ডসাম? শাট আপ অ্যান্ড গেট প্রিপেয়ার ফর টুনাইট। যারা এবার শুকনো ঢোক গিলে। কি যে হবে কে জানে। মাইকে অ্যানাউন্স হতেই এক এক করে প্রতিযোগিতার সবাই চলে আসে। সারিবদ্ধভাবে পেন্টিং এর ব্যবস্থা করা। মো স্টেজে দাঁড়িয়ে সামনের দিকে চোখ রাখে। মায়াকে দেখে পিয়াসকে খুঁজছে। ওদের মাঝেই মোয়ের দিকে স্থির চোখে তাকিয়েছিল পিয়াস। মো মিষ্টি হাসলো শুধু। অতঃপর চোখ গেল বীরের দিকে। বীর সৌজন্যমূলক হাসি দিয়ে বুঝিয়ে দিল, বেস্ট অফ দ্য লাক। মো মুখ ভেঙচি দিয়ে চোখ সরালো। বীরের হাসি হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পাশ থেকে হেসে দিল যারা। বীর জারার দিকে তাকালো। জারার সাথে সাথেই মুখটা বন্ধ করে নিল। সবাই পেন্টিং এ ব্যস্ত। এদিকে মায়া একবার হাত ঘুরে দেখে নিল। এর মাঝে মায়ার কাছে আসলো তারেকের মেসেজ। তাতে লেখা, মিসেস সোনালি শিবচরের দিকে রওনা দিয়েছেন। মায়া ভ্রুকুটি করে লিখল,
আমি মন্ত্রীমশাইয়ের পাশে বসে আছি, এখন বের হওয়া সম্ভব না। তুমি স্পাইম্যানকে কল দিয়ে বলো পিছু নিতে, আমি তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি। তারেকের উত্তর আসলো। ওকে ম্যাম। পেন্টিং শেষ হতেই জাজেস দেখলো সবার পেন্টিং। জাজেসদের মধ্যে একজন ছিলেন ফরেনার, তিনি আসল মতামত দিবেন। অবশেষে তিনি জানালেন বিজয়ী অন্য একটি মেয়ে, আর দ্বিতীয় হয়েছে মৌ। এটা শুনে মনটা ক্ষুণ্ণ হলো মৌয়ের, তবে বেশিক্ষণ মনক্ষুণ্ণ থাকলো না। পিয়াস বসা থেকে দাঁড়িয়ে হাততালি দিল। এটা দেখে হেসে দিল সকলে। পিয়াস গিয়ে দাঁড়ালো মৌয়ের পাশে। মৌয়ের কানে কানে বলে, বলেছিলাম না পাশে থাকবো, প্রথম হও বা না হও আমার সমস্যা নেই, তুমি নিজে চেষ্টা করেছো, এটাই আমার জন্য অনেক। মৌ হাসলো শুধু। মায়া, রাজ, বীর, যারা এরা এগিয়ে আসলো। মৌ হাতে সেকেন্ড হওয়ার ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই সবার পরিবারের সাথে এখন কথা বলতে ব্যস্ত। মিলি আর যারা একসাথে হয়ে কিছুক্ষণ ছবি তুললো মন ভরে। দুজনেই যেন একই রকম সাজগোজার সেলফি নিয়ে আলাদা জগতে চলে যায়। ছবি তোলা শেষ করে মিলি বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে যারা আপু? আমি তোমাকে অনেক মিস করেছিলাম। যারা এবার বীরের পাশে গিয়ে বীরের বাহু ধরে বলে, কানাডায় গিয়েছিলাম, ওখান থেকে আমার দেখা হলো আমার হ্যান্ডসামের সাথে। ওহো, লাভলি ডাবলি মোমেন্ট। ইয়া। মম অনেক খুঁজেছে তোমাকে, এখনো লোক লাগিয়ে রেখেছে, খুঁজেই পায় না। কিভাবে পারবি শুনি? আমার পাশে কে আছে জানিস? ওয়ান অ্যান্ড অনলি মাফিয়া আরহাম খানগির, যার খাঁচা থেকে আমাকে মুক্তি করা সম্ভব না। হেসে দিল মিলি। মায়া জারার মুখের দিকে তাকালো। জারার মুখে যে হাসি ফুটে উঠেছে ওটা বীরের জন্য সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায়। তবে কি যারা সত্যিই বীরকে ভালোবাসে, নাকি স্বার্থ সিদ্ধির পর ছেড়ে দিবে? মায়া এটা শিওর জানে যে রাজের সাথে যারা শুধু মজা নিয়েছিল, ওটারও কারণ আছে। এক সময় সোনালি জারাকে রাজের পিছনে লেলিয়ে দিয়েছিল, জারাকে উস্কানি দিয়েছিল রাজের আগে পিছে থাকতে। তাই তো যারা সবসময় রাজকে বেবি বলতে বলতে এখন মুখস্থ হয়ে গেছে। এদিকে রাজ জারাকে 2 টাকার পাত্তা না দিলেও জারাকে নিয়ে মজা উড়াতো খুব। এগুলো মায়া খুব বেশি না জানলেও পারিবারিক যোগাযোগের কারণে অনুমান করতে পারছে। সন্ধ্যায় সবাই মিলে চলে এলো শপিং মলে। সবাই আসলেও এখানে আসতে পারেনি মালিনী, সোনালি, মোহন সর্দার ও আহান সর্দার। তাদের নিজস্ব কাজ পড়ে গেছে। ওনারা আসেনি বলেই মাহমুদ সর্দার নিজেও আসেননি। তিনি আজ তার বাবা ও প্রথম স্ত্রীর কবরস্থানের দিকে গেছেন, ওখান থেকে তাজের সাথে দেখা করবেন। সবাই শপিং মলে এসে নিজেদের মতো এদিক ওদিকে জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়ল। সবার প্রথমে মেয়েরা মিলে পোশাকের দিকে নজর দিল। মায়ার প্রিয় রং অনুসারে সবাই নীল রঙের শাড়ি আর লেহেঙ্গা দেখছে। মায়ার সামনে এক একটা লেহেঙ্গা এনে দেওয়া হচ্ছে। রাজ প্রত্যেকটাতেই না করছে। এবার হিয়া একটা লেহেঙ্গা দিয়ে বলে, এটা অনেক সুন্দর, ভাবিকে মানাবে। রাজ নাক মুখ কুচকে বলে, না, এটা ভালো লাগছে না। এরপর সিয়া আরেকটা বেনারসি শাড়ি এনে মায়ার গায়ের উপর দিয়ে বলে, এটাতে তো পুরো বউ বউ লাগছে। আমার বউকে তোদের কাছে অবিবাহিত মনে হয়? সিয়া আহাম্মক হয়ে গেল। আদ্র মৃদু হাসলো সিয়ার এমন কথা শুনে। হিয়া তো জোরে জোরেই হেসে দেয়। সিয়া চোখ বড় বড় করে বলে, হাসবি না তুই, তোর কাজ কর। তোর কথা শুনে হাসি পায়। কেমন ডাক্তার হবি তুই? তোর কথা শুনলে তো এখনই সবাই হেসে দেয়। তোকে ভাবতে হবে না আমার ডক্টর হওয়া নিয়ে। আসছে আমার ডক্টর হওয়া দেখতে। নিজে তো কোনো কেরিয়ার নিয়ে ভাববে না, আবার আমার কেরিয়ারে খোঁচা মারে। আমার ক্যারিয়ার নিয়ে ভাববো না আমি, তাতে তোর বাপের কি? আমার বাপটাই যে তোর বাপ, তা আমার যত চিন্তা। আসছে আমার বাপকে নিয়ে চিন্তা করতে। কি এমন করবি ডাক্তার হয়ে শুনি? বাবাকে কয়বেলা চিকিৎসা করাবি বসে বসে? বাবাকে চিকিৎসা করব, সাথে অন্যদেরকেও চিকিৎসা করে বাবার পাশে দাঁড়াবো। তোর মতো উপন্যাসে বই নিয়ে বাবার ঘরে বসে থাকবো না। বাবার কোনো কাজেই এলি না, শুধু শুধু আমার সাথে তোকে আনা। কি বলতে চাচ্ছিস তুই? এটাই যে আমি একা আসলে ভালো হতো। আগাছা হয়ে এলি কোন দুঃখে? আমার ঠিক 5 মিনিট পরে তোকে কেন আসতে হলো? সবাই হাঁ হয়ে এদের ঝগড়া দেখছে। রাজ বিড়বিড় করে বলে, পাপ করলো আমার বাপ, ঝগড়া লাগাচ্ছে তার কন্যারা। রুদ্র এবার আদ্রর কানে কানে বলে, এরা 2 বোন যেভাবে ঝগড়া লাগিয়ে দিয়েছে, মনে তো হয় না আমরা ভাইয়েরা বিয়ের পর বাড়িতে টিকতে পারবো। 2 বোন হয়ে যাবে আবার 2 যা।
এরা এই বাড়িটাকে প্রাণ ফিরিয়ে দেবে। আমরা সবাই তো কাজে ব্যস্ত থাকি, দিন শেষে এদের এই খুনসুটি দেখলেও শান্তি পাবে বাবা। রুদ্র হাসলো শুধু। আদ্রর কথার মাঝে ভুল কিছু ছিল না। এরা দুই বোন একসাথে থাকলে আসলেই বাড়িটাকে আনন্দে ভরিয়ে রাখবে। এছাড়া তার হিয়া পাখিকে সে যেমন ভালোবাসে, আদ্র ঠিক তার প্রেয়সীকে ভালোবাসে। দুই বোনের ঝগড়া বাড়তেই থাকে। একসময় না পেরে রাজ উঠে ওদের দিকে এগিয়ে এসে বলে,